আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী, অনলাইনের ক্লাসে তোমাদের স্বাগতম। পরিচিতি পর্বে তোমরা দেখতে পাচ্ছ আমার নাম। আজকে শ্রেণী ১০ম, পাঠ্য বিষয় বাংলা প্রথম পত্র। শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এখানে একটা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ এবং আমার ধারণা তোমরা সকলেই জানো এই ছবিটা কিসের ছবি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এটা ১৯৭১ সালের পাকিস্তানি শাসক চক্রের প্রতিনিধি জেনারেল নিয়াজির আত্মসমর্পণ করার সেই ঐতিহাসিক দৃশ্যটি। হ্যাঁ, এবারে আমাদের পাঠ্য বিষয় ৭১-এর দিনগুলি। ৭১-এর দিনগুলি লিখেছেন লেখিকা জাহানারা ইমাম। শিখন ফল। আমরা এখন শিখন ফল সম্পর্কে তোমাদের যা জানাবো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, দেখো, কবি পরিচিতি বলতে পারবে তোমরা, নতুন নতুন শব্দের অর্থ জানতে পারবে এবং ৭১-এর দিনগুলি পড়ার পর যুদ্ধের যে ওই সময়ের যে পারিপার্শ্বিক অবস্থা সে সম্পর্কে তুমি সুন্দরভাবে বলতে পারবে। শহীদ জননী জাহানারা ইমাম সম্পর্কে বলতে পারবে। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা কার ছবি দেখছো? শহীদ জননী জাহানারা ইমাম। আমরা এখন জাহানারা ইমাম লেখিকার সংক্ষিপ্ত পরিচয় জানবো। আমরা জানবো জন্ম ১৯২৯ সালের ৩রা মে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে লেখিকা জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে কলকাতার লেডি ব্রেবন কলেজ থেকে বিএ পাশ করেন। সাহিত্যকর্মে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে আছে গজকচ্ছপ, ক্যান্সারের সঙ্গে বসবাস, ৭টি তারার ঝিকিমিকি, প্রবাসের দিনগুলি ইত্যাদি। ১৯৯৪ সালের ২৬শে জুন লেখিকা মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী, তোমরা লেখক পরিচিতি বই থেকে আরও বিশদ করে সুন্দর করে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে নেবে। আমরা এখন নতুন শব্দের কিছু অর্থ জানব। গোয়েবলস, জার্মান বংশোদ্ভূত হিটলারের সহযোগী, রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক। খুরপি, মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত এক প্রকার ছোট খন্তা। অবরুদ্ধ নিষ্ক্রিয়তা, রুদ্ধ বা আটক অবস্থায় কর্মহীনতা। মার্সি পিটিশন, শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন।
শিক্ষার্থী ৭১-এর দিনগুলি শীর্ষক দিনপঞ্জি আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ থেকে পাঠ্যভুক্ত অংশটি গৃহীত হয়েছে। আর এই পাঠ্যভুক্ত অংশে কয়েকটি তারিখ ও বারে ভাগ করা হয়েছে। আমি এখন তোমাদের প্রত্যেকটি লেখিকা প্রত্যেকটি দিনপঞ্জি আকারে যে তারিখ এবং বার দিয়ে যেই আলোচনাগুলো করেছেন এবং দিনের স্মৃতিচারণগুলো করেছেন, এগুলো আমি তোমাদের তারিখ দেখিয়ে এবং সেইভাবে আলোচনার মাধ্যমে মূল বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সকলেই পাঠ্য বই হাতে নিয়ে প্রত্যেকটা তারিখের সাথে সাথে আলোচনাগুলি মিলিয়ে নাও এবং বিশদভাবে আরো দেখে নাও আমার আলোচনার সাথে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কি, লেখিকা, আমি প্রথমে বলেছি লেখিকা এই গ্রন্থটি দিনপঞ্জি আকারে রচনা করেছেন। তিনি প্রত্যেক 1971 সালের বিশেষ কতগুলো তারিখের কি ঘটেছিল, ওই সময় তার অনুভূতি, তার অভিব্যক্তি সবকিছু সুন্দরভাবে এখানে উন্মোচন করেছেন। তোমরা দেখতে পাচ্ছ 13ই এপ্রিল মঙ্গলবার 1971। এখানে যুদ্ধের ভয়াবহ দিকটি উন্মোচিত হয়েছে। এখানে আমরা দেখতে পাই লেখিকার ভাইপো অর্থাৎ ভাইয়ের ছেলে করিম চরিত্রটিকে। করিম এখানে এসে লেখিকাকে যখন বলল যে তোমরা এখনো কেন এখানে রয়েছো, তখন লেখিকা কিন্তু কি বলেছিল যে সকলের ভিতরে একই ভয়, কেউ কিন্তু নিরাপদ নয়। এলিফ্যান্ট রোডের মানুষ শান্তিনগরে আসছে, শান্তিনগরের মানুষ এলিফ্যান্ট রোডে যাচ্ছে, অর্থাৎ কোথাও শান্তি নেই। অর্থাৎ ভয়টা ছিল সকলের মনে। এখানে যে আমি দিকটি উন্মোচন করেছি, যে যুদ্ধের ভয়াবহ দিকটি উন্মোচিত হয়েছে, এখানে তোমরা কয়েকটি লাইন পড়লে সেই ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। যেমন লেখিকা এখানে বলেছেন, রোজই শুনছি করিম, যেখানেই যাই এছাড়া আর কথা নেই। কয়েকদিন আগে শুনলাম ট্রাক ভর্তি করে তুলে নিয়ে যাচ্ছে, হাত আর চোখ বেঁধে কত লোক দেখেছে। এখন শুনছি সদরঘাট চুয়াড়িঘাটে নাকি দাঁড়ানো যায় না পচা লাশের দুর্গন্ধে। মাছ খাওয়াই বাদ দিয়েছি এই জন্য। কতটা নির্মম, কতটা বীভৎস সেই পরিবেশের বর্ণনা লেখিকা এখানে দিয়েছেন, যে মাছ খাওয়াই বাদ দিয়েছি, কারণ নদীতে এখন আর মাছ নেই, এখন শুধু লাশ আর লাশ। এজন্য সেই লাশের মধ্যে যে নদীতে যে মাছের বসবাস থাকতো, এটা লেখিকার কাছে এক ধরনের ঘৃণার জন্ম নিয়েছে, যে এই মাছ আর কোনোভাবেই খাওয়া যাবে না। এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, যুদ্ধের ভয়াবহ দিকটি এখানে তুলে এসেছে। আমরা এখানে দেখতে পাই যে নদীতে এত লাশ, তার চিত্রটি যেন আমাদের চোখের সামনে সুন্দর ভয়াবহভাবে উন্মোচিত হয়। এরপর তোমরা কি তারিখ দেখছো, 10ই মে সোমবার 1971। এখানে যুদ্ধের ভয়াবহতার মধ্যেও লেখিকার সৌন্দর্য সচেতন রুচির পরিচয় পাওয়া যায়। লেখিকা এখানে, আমি কয়েকটা লাইন এখানে তোমাদের পড়ে শোনাবো। বাগান করা একটা নেশা, এ নেশায় দুঃখ কষ্ট খানিকক্ষণ ভুলে থাকা যায়। গত কয়েক মাস ধরে দেশটার কথা ভাববারই অবকাশ পাইনি। এখন ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার গরজেই বোধ করি নেশাটার কথা আমার মনে পড়ছে।
স্বাভাবিকভাবে এই সময়ে দেশের অবস্থা খুবই ভয়াবহ ছিল। এর মধ্য দিয়েই লেখিকা তার সৌন্দর্য সচেতন সেই দিকটি রুচির দিকটির কথা বলে এবং সেই বাগান চর্চার মধ্য দিয়ে সে কিছুটা হলেও সেই ভয়াবহ দিকটি ভুলে থাকতে চেয়েছেন। এখানে আমরা দেখতে পাই লেখিকা বিভিন্ন ধরনের হাইব্রিড টি রোজের গাছ, বিভিন্ন কালচে মেরুর, বনি প্রিন্স এবং পিস, অর্থাৎ অনেক ধরনের ফুলের কথার উল্লেখ করেছেন। এবং লেখিকা আরেকটা কথা বলেছেন এখানে, যে লাইনটা না পড়লেই নয়, যে পিসের গাছটায় একটা কলি কেবল এসেছে, যদিও সারা দেশ থেকে পিস উধাও। এ দিয়ে সৌন্দর্য সচেতন লেখিকা এই এই ফুলের অবতারণা করেও দেশের যে ভয়াবহ দিক, দেশ থেকে যে শান্তি উধাও হয়ে গেছে, সেই দিকটি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। শিক্ষার্থীরা, এখন তোমরা কি দেখছো? 12ই মে বুধবার 1971। স্কুল খোলার মাধ্যমে দেশকে পাকিস্তানি শাসক চক্রের দেশকে শান্তিপ্রিয় দেখানোর চেষ্টা। সবসময় শোষক শ্রেণী যখন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন, তখন বিশ্বকে দেখানোর চেষ্টা করেন যে তাদের শোষণ খুব একটা শোষণ তেমন একটা নেই। তারা দেশে খুব শান্তিপূর্ণভাবেই রয়েছেন এবং জনগণও তাদের সুন্দর মতো কথা শুনছেন এবং জনগণও তাদের শাসন সুন্দর মতো মেনে চলছেন। এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেন। পাকিস্তানি শাসক চক্র তার ব্যতিক্রম ছিলেন না এবং সেই জন্যই পাকিস্তানি শাসক চক্র কি করলেন? স্কুল কলেজ খুলে দিয়ে তারা স্বাভাবিক অবস্থার অবতারণা করলেন, যা লেখিকা এবং লেখিকার পরিবার বুঝতে পেরেছিলেন এবং তার প্রতিবাদও করেছিলেন। নীরব প্রতিবাদ বলতে গেলে বলা হয়। এখন আমরা এই লাইনগুলো পড়লেই সেটা সম্পর্কে সুন্দরভাবে জানতে পারবো। যেমন, জামির স্কুল খুলেছে, দিন 2 হলো। সরকার এখন স্কুল কলেজ জোর করে খোলার ব্যবস্থা করছে। 1 তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছে, 9 তারিখে মাধ্যমিক স্কুল। জামি স্কুলে যাচ্ছে না, যাবে না। শরীফ, আমি, রুমি, স্বামী, জামি 4 জনে বসে আলাপ আলোচনা করে আগেই ঠিক করে রেখেছিলাম, স্কুল খুললেও স্কুলে যাওয়া হবে না। দেশে কিছুই স্বাভাবিকভাবে চলছে না। দেশে এখন যুদ্ধ অবস্থা। দেশবাসীর ওপর হানাদার পাকিস্তানি জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম রোলার। এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বই খাতা বগলে স্কুলে যাওয়া। এর মধ্য দিয়ে লেখিকা কতটা সচেতন এবং দেশপ্রেমিক তার পরিচয় আমরা পাই। কারণ দেশের এই অবস্থায় যখন মানুষের ওপর পাকিস্তানি শাসক চক্র অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছেন, তখন সেই স্কুল কলেজ খুলে দিয়ে এটাই দেখানোর চেষ্টা করেছেন যে দেশে কোনো অরাজকতা নেই। কিন্তু লেখক এবং লেখিকা এবং লেখিকার পরিবারের সবাই এটা অনুধাবন করতে পেরেছেন এবং তারা এক ধরনের প্রতিবাদের মাধ্যমেই তারা বলতে চেয়েছেন যে এই অবস্থায় দেশের যখন এই অশান্তি বিরাজ করছে সর্বত্র, তখন আমরা আমাদের ছেলেমেয়েদের কিছুতেই স্কুলে যেতে দেব না। এর মধ্য দিয়েও কিন্তু লেখিকা পাকিস্তানি শাসক চক্রের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদই জানিয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি 17ই মে সোমবার 1971, জোরপূর্বক পূর্ব বাংলার বুদ্ধিজীবীদের দিয়ে বিবৃতি প্রদান। রেডিও টিভিতে বিখ্যাত ও পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করিয়েও কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধহয়। তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর কূটকৌশল শুরু হয়েছে। আজকের কাগজে 55 জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার, রেডিও, টিভির কোনো কর্মকর্তা শিল্পীর নাম বাদ গেছে বলে মনে হচ্ছে না। এদের মধ্যে কেউ কেউ সানন্দে এবং সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী
যে বেয়োনেটের মুখে সই দিতে বাধ্য হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ নেই। লেখিকা ওই সময়ের যে অবস্থাটা অত্যন্ত চমৎকারভাবে দেখিয়েছেন যে বুদ্ধিজীবী এবং শিল্পী, কলাকুশলী সকলের ওপর এক ধরনের জোরপূর্বক তাদেরকে বেয়োনেটের মুখে জোর করে তাদেরকে দিয়ে বিবৃতি নেয়া হতো এবং বিবৃতি প্রদান করত এবং অনেক ক্ষেত্রে দেখা যেত যে বিবৃতিতে কি লেখা আছে তাও তাদেরকে জানতে দেওয়া হতো না বা তারা জানতও না। কিন্তু তাদের সই তাদের নেয়া হতো। লেখিকা এখানে আরেকটি চমৎকার উদাহরণ দিয়েছেন, সেটা দেখো তোমরা। শেষে তোমরা দেখতে পাবে যে এই যে বিবৃতি তা এতই মিথ্যাচারণ ছিল, এতই আম নির্লজ্জ ভাষণ ছিল যে লেখিকা তুলনা করেছেন এরকম নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি স্বয়ং গোয়েবলসও লিখতে পারতেন কিনা সন্দেহ। এই পূর্ব বাংলায় কোনো কোন প্রতিভাধর বিবৃতিটি তৈরি করেছেন জানতে বড় ইচ্ছে। এখানে লেখিকা চমৎকারভাবে পাকিস্তানি শাসক চক্রের নির্লজ্জ দিকটি তুলে ধরেছেন। যেই হিটলারের সহকারী, যে মিথ্যা রটনার প্রবর্তক, লেখিকার মতে পাকিস্তানি শাসক চক্রের এই যে কূটচাল তা গোয়েবলসকেও হার মানিয়েছে। 25শে মে মঙ্গলবার 1971। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। দেশ বেশ শান শওকতের সঙ্গে পালিত হচ্ছে ঢাকায়। এমনকি ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত এটা একটা অনুষ্ঠান করেছে। সন্ধ্যার পর টিভির সামনে বসেছিলাম। জামি সিঁড়ির মাথা থেকে মুখ বাড়িয়ে ডাকলো, মা শিগগিরই এসো, নতুন প্রোগ্রাম। এখানে আমরা দুটো দিকের অবতারণা করেছি, নজরুলের জন্মজয়ন্তী ও ঢাকায় গেরিলা তৎপরতা। এখানে নজরুলের জন্মজয়ন্তী সাথে সাথে এখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন চরমপত্র এবং বিভিন্ন সংবাদ পাঠকরা বিভিন্ন তাদের নাম বদল করে সংবাদ পাঠ এবং চরমপত্র, কথিকা এগুলা পাঠ করেন এবং এর পরবর্তীতে শেষের যে দিকটি তো এর মধ্যে আছে কি ঢাকায় গেরিলা তৎপরতা। লেখিকার ধারণা ছিল এই গেরিলা তৎপরতা শুধুমাত্র ঢাকার বাইরেই বুঝি এটার চালু ছিল। কিন্তু যখন সে জানতে পারলো যে ঢাকায়ও গেরিলা তৎপরতা শুরু হয়ে গেছে তখন তার মধ্যে এক ধরনের আশা, একদম ভরসার ভাব জাগ্রত হলো। আমরা কিছুটা লাইন পড়লে এই দিকটা আরো বেশি স্বচ্ছ হবে। তোমরা দেখো, বইটা খুলে দেখো। ওই যে মুক্তি ফৌজের গেরিলা তৎপরতার কথা বলল, ঢাকার 6 জায়গায় গ্রেনেড ফেটেছে। আমরা তো 7-8 দিন আগে এরকম বোমা ফাটার কথা শুনছিলাম, কিন্তু ঠিক বিশ্বাস করিনি। ব্যাপারটা তাহলে সত্যি? আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ব্যাপারটা তাহলে সত্যি। সত্যি তাহলে ঢাকার আনাচে কানাচে মুক্তি ফৌজের গেরিলারা প্রতিঘাতের ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে। এতদিন জানছিলাম বর্ডার ঘেঁষা অঞ্চলগুলোতেই গেরিলা তৎপরতা। এখন তাহলে খোদ ঢাকাতেও? লেখিকার মধ্যে এক ধরনের আশার সঞ্চার হলো যে বর্ডার ঘেঁষা অঞ্চলেই গেরিলার চলাচল ছিল, এখন ঢাকাতেও। তার মানে তাহলে ঢাকার গেরিলাদের তৎপরতায় আমরা অতি শীঘ্রই স্বাধীনতা নামক বিজয় ছিনিয়ে আনবো। এই ধরনের একটা আশা লেখিকার মনে উকি দিয়ে উঠলো। যেমন বলল, মুক্তি ফৌজ কথাটা এত ভারী যে এইরকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তি ফৌজ শব্দটা শুনলেও কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। আবার ওই অবিশ্বাস্যর ভেতর থেকে একটা আশা, একটা ভরসার ভাব ধীরে ধীরে মনে কোণে জেগে উঠতে থাকে। আমরা এখানে দেখতে পেলাম যে লেখিকা ঢাকায় গেরিলা তৎপরতায় খুবই আশান্বিত হয়ে উঠেছে এবং তার মনের কোণে এক ধরনের ভরসার ভাব ধীরে ধীরে জেগে উঠেছে। 5ই সেপ্টেম্বর রবিবার 1971। রুমির জন্য মার্সি পিটিশন না করা। রুমি, লেখিকার বড় ছেলে। রুমি যুদ্ধে যান এবং একটা এ সময়ে
অনেক কঠিন একটি সিদ্ধান্ত লেখিকা এবং তার স্বামী শরীফকে নিতে হয়। রুমি পাকিস্তানি শাসক চক্রের বিরুদ্ধে, তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন। সেই রুমির জন্য পাকিস্তানি শাসক চক্রের কাছে ক্ষমা প্রার্থনা করে রুমিকে ছাড়িয়ে আনার ব্যাপারে লেখিকা জাহানারা ইমাম এবং তার স্বামী ঘোর আপত্তি ছিল। মার্সি পিটিশন তারা মমতার বাৎসল্যে লেখিকা একসময় মার্সি পিটিশন করতে রাজি হলেও আত্মসম্মান ভরা স্বাধিকার চেতনায় প্রজ্বলিত তার অন্তর থেকে আবার রুমির জন্য মার্সি পিটিশন না করাকেই তারা শ্রেয়তর মনে করেছিল। এখানে আমরা কয়েকটি লাইন পড়লে সেই দিকগুলো খুব সুন্দরভাবে আমরা তোমাদেরকে বোঝাতে পারবো। দেখো, একটি কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে গত দুদিন থেকে শরীফ আর আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। রুমিকে কি করে বের করে আনা যায় তা নিয়ে শরীফের বন্ধু-বান্ধব নানা রকম চিন্তা ভাবনা করছে। এর মধ্যে রাকা আর ফকিরের মত হলো যে কোনো প্রকারে রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে। রাকা আর ফকির মনে করছে শরীফকে দিয়ে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে একটা মার্সি পিটিশন করিয়ে তদবির করলে রুমি হয়তো ছাড়া পেয়ে যেতেও পারে। শরীফের বন্ধু রাকা আর ফকির ওরা মনে করছে যে মার্সি পিটিশন যদি করি শরীফকে দিয়ে তাহলে হয়তো রুমি ছাড়া পেয়েও যেতে পারে। রুমির শোকে আমি প্রথম চোটে তাই করা হোক বলেছিলাম, কিন্তু শরীফ রাজি হতে পারছে না। যে সামরিক জান্তার বিরুদ্ধে রুমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্সি পিটিশন করলে রুমি সেটা মোটেও পছন্দ করবে না এবং রুমি তাহলে আমাদের কোনোদিনই ক্ষমা করতে পারবে না। বাকা ও ফকির অনেকভাবে শরীফকে বুঝিয়েছে ছেলের প্রাণটা আগে। রুমির মতো এমন অসাধারণ মেধাবী ছেলের প্রাণ বাঁচলে দেশেরও মঙ্গল, কিন্তু শরীফ তবু মত দিতে পারছে না। খুনি সরকারের কাছে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে দয়া ভিক্ষা করা মানেই রুমির আদর্শকে অপমান করা, রুমির উঁচু মাথা হেট করা। গত দুরাত শরীফ ঘুমোয়নি। আমি একবার বলেছি তোমার কথাই ঠিক, খুনি সরকারের কাছে মার্সি পিটিশন করা যায় না। আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলেছি না, মার্সি পিটিশন করো। এইভাবে দ্বিধাদ্বন্দ্বে কেটেছে দুদিন দুরাত। শেষ পর্যন্ত শরীফ সিদ্ধান্ত নিয়েছে না, মার্সি পিটিশন সে করবে না। চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি। রুমিকে অন্যভাবে বের করে আনার যত রকম চেষ্টা আছে সব করা হবে, কিন্তু মার্সি পিটিশন করে নয়। কতটা আত্মঅহমিকা, কতটা আত্মমর্যাদা সম্পন্ন বাবা মা হলে ছেলের জন্য মার্সি পিটিশনে তারা রাজি হয়নি। এখানে শুধু রুমির বাবা মা না, রুমিরও আত্মমর্যাদার ব্যাপার। বাবা মার ধারণা ছিল যে রুমি যখন যদি কখনো মার্সি পিটিশনে করে ফিরে আসে তাহলেও রুমি তাদেরকে ক্ষমা করবে না। এজন্যই তারা মার্সি পিটিশনে রাজি ছিল না। অক্টোবর সোমবার 1971। যুদ্ধে শিল্পী ও কলাকুশলীদের অবদান। এখানে বিভিন্ন শিল্পী কলাকুশলীদের নাম ছদ্মনামে ব্যবহৃত হয়ে তারা বিভিন্নভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এখানে কাজ করেছে, কিন্তু লেখিকা সকলেরই গলা শুনে চিনতে পারে, নাম না জানলেও গলা শুনলেই তিনি তাদেরকে সহজেই চিনতে পারে। আমি কি এখানে তোমাদেরকে কিছু নাম পড়ে শোনাচ্ছি। যেমন প্রথম যেদিন স্বাধীন বাংলা বেতারের সালেহ আহমেদের কণ্ঠে খবর শুনি খুব চেনা চেনা লেগেছিল। 2-1 দিন পরেই চিনেছিলাম সে কণ্ঠ হাসান ইমামের। ইংরেজি খবর ও ভাষ্য প্রচার করে যারা সেই আবু মোহাম্মদ আলী ও আহমদ চৌধুরী হলো আলী জাকের আর আলমগীর কবির। গায়কদের গলা তো সহজেই চেনা যায়। রথীন্দ্রনাথ রায়, আব্দুল জব্বর, অজিত রায়, ইন্দ্রমোহন রাজবংশী, হরলাল রায়, পথিকায় সৈয়দ আলী আহসান,
কামরুল হাসান, ফয়েজ আহমেদ, প্রায় সকলেরই গলা শুনে বুঝতে পারি নাটকে রাজু আহমেদ, মাধুরী চট্টোপাধ্যায়, এদের সবার গলাই এক লহমায় বুঝে যাই। আমরা জানি যে 1971-এর যুদ্ধে শিল্পী ও কলাকুশলীদের অবদান অনেক। শিল্পী ও কলাকুশলীরা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছে তাদের শিল্পকর্ম দিয়ে, তাদের গান দিয়ে, তাদের বিভিন্ন উৎসাহী গানের বাণী দিয়ে মুক্তিযোদ্ধাদের সবসময় অনুপ্রাণিত করেছে যুদ্ধে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য। সেই কাঙ্ক্ষিত 16ই ডিসেম্বর বৃহস্পতিবার 1971 পাকিস্তানি শাসক চক্রের আত্মসমর্পণ। আজ সকাল 9টা পর্যন্ত যে আকাশযুদ্ধ বিরতির কথা ছিল বিকেল 3টে পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুর থেকে সারা শহর ভীষণ চাঞ্চল্য ও উত্তেজনা। পাকিস্তানি আর্মি নাকি স্যারেন্ডার করবে বিকেলে। সকাল থেকে কলিম, হুদা, লুলু যারাই এলো সবার মুখেই এক কথা, দলে দলে লোক জয় বাংলা ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়েছে কারফিউ উপেক্ষা করে। পাকিস্তানি সেনারা, বিহারিরা সবাই নাকি পালাচ্ছে। পালাতে পালাতে পথে ঘাটে এলোপাথারি গুলি করে বহু বাঙালিকে খুন জখম করে যাচ্ছে। মঞ্জুর এলেন তার 2 মেয়েকে নিয়ে গাড়ির ভেতরে বাংলাদেশ পতাকা বিছিয়ে। আমরা এখানে 16ই ডিসেম্বরে লেখিকার এই দিনপঞ্জিকার মধ্যে লেখার মাধ্যমে আমরা কিন্তু সেই দিনটা যেন চাক্ষুষ দেখতে পাচ্ছি। সেই যে দিন সকাল 9টা থেকে যে আকাশযুদ্ধ বিরতি সেটা আবার বিকেল 3টে পর্যন্ত বাড়ানো এবং এলোপাথারিভাবে যুদ্ধবিরতির ওই সময়টা পর্যন্ত পাকিস্তানি শাসক চক্র তাদের সেই হানাদারি আক্রমণ থেকে বিরত ছিল না। তারা এলোপাথারি গুলি করে স্বাধীনতার আগ পর্যন্ত তারা বাঙালিদের জখম করে গেছে, হত্যা করে গেছে। এখানে আরেকটা আমরা দিক দেখতে পাই যে মঞ্জুর বাবার সময় না এটা না, আজ শরীফের কুলখানি। আমার বাসায় যারা আছেন তারাই সকাল থেকে দোয়া দুরুদ কুল পড়ছেন। এখানে শরীফ লেখিকার স্বামী, এখানে লেখিকার স্বামী মারা যান এবং তার কুলখানি ছিল সেই ডিসেম্বরেই। আজ যদি স্যারেন্ডার হয় কাল সকালে এসে পতাকাটা তুলবো। এটা মঞ্জুর যাবার সময় পতাকাটা আমাকে দিয়ে গেলেন, বললেন আজ যদি স্যারেন্ডার হয় কাল সকালে এসে পতাকাটা তুলবো। জেনারেল নিয়াজি, এরপরে আমরা দেখি পরের লাইনটা তোমরা দেখো। জেনারেল নিয়াজি 90,000 পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে আজ বিকেল 3টের সময়। এই তারিখ, সময় এগুলো তোমরা সব সুন্দর করে একদম ধরে ধরে পড়ে নেবে। যুদ্ধ তাহলে শেষ? তাহলে আর কাদের জন্য সব রসদ জমিয়ে রাখবো? আমি গেস্ট রুমের তালা খুলে চাল, চিনি, ঘি, গরম মশলা বের করলাম কুলখানির জর্দা রাঁধবার জন্য। মা, লালু, অন্যান্য বাড়ির গৃহিণীরা সবাই মিলে জর্দা রাঁধতে বসলেন। রাতের রান্নার জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি এখান থেকেই দিলাম। আগামীকাল সকালে নাস্তার জন্য ময়দা, ঘি, সুজি, চিনি, গরম মশলা এখান থেকেই বের করে রাখলাম। এখানেই আমাদের 71-এর দিনগুলি গল্পটি শেষ। এখানে আমরা 16ই ডিসেম্বরের যে চিত্রটি দেখতে পেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখিকা তাকে সমগ্র মুক্তিযুদ্ধের সময়ে তিনি একরকম যুদ্ধই করেছেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য তিনি শুধুমাত্র তার ছেলে জীবন দিয়েছেন তাই নয়, মুক্তিযুদ্ধদের বিভিন্নভাবে তিনি সাহায্য করেছেন। মুক্তিযোদ্ধাদের আশ্রয়, এখানে মুক্তিযুদ্ধের আশ্রয়, খাদ্যের যোগান, গাড়িতে অস্ত্র আনা নেওয়া এবং তার যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেয়া, খবর আদান প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে তিনি সর্বান্তকরণে অংশগ্রহণ করেন। যুদ্ধের শেষ দিকে রুমি শহীদ হন। জাহানার ইমাম আমাদের শহীদ জননী। মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক তার অসাধারণ গ্রন্থ এই 71-এর দিনগুলি সর্বত্র সমাদৃত।
আমি আশা করি আমরা আমি তোমাদের এই ১৯৭১ দিনগুলি কিছুটা হলেও তোমাদেরকে ধারণা দিতে পেরেছি। তোমরা তো দেখবে যে ৭১ দিনগুলিতে ১ম এই দিনপঞ্জিকার মতো কতগুলো তারিখে দেয়া আছে। ৮ টি তারিখ আছে। আমি সেই ৮ টি তারিখই আলাদাভাবে উল্লেখ করে সেই ৮ টি তারিখে যে বিশেষ দিকগুলি আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা এই ৮ টি তারিখকে আমি যে বিশেষ দিকগুলি আলোচনা করেছি, তোমরা এগুলো আরো বিশদভাবে পড়বে। প্রত্যেকটি তারিখকে তোমরা মনে রেখে সুন্দর করে পড়বে। আমি এখানে প্রত্যেকটি তারিখ, এই ৮ টি তারিখকেই ইন্ডিকেট করার চেষ্টা করেছি এবং ৮ টি তারিখের বিশেষ দিকগুলি আমি বারবার বলার চেষ্টা করেছি এবং তোমরা আবার বইয়ের পাতার লাইনে ধরে আরো ভালো করে পড়বে। আমি আশা করব তোমরা ৭১ দিনগুলি ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটাও করবে পরবর্তীতে। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থী, বাড়ির কাজ স্ক্রিনে তোমরা বাড়ির কাজ দেখতে পাচ্ছ। ৭১ দিনগুলি থেকে আমরা ২০টি নৈবৃত্তিক তোমরা করে নিয়ে আসবে এবং বাড়ির কাজের ব্যাপারে আমার একটা কথা আছে তোমাদের সাথে, সেটা হলো দশম শ্রেণীর শিক্ষার্থী, শুধু দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা মেসেঞ্জারে একটা গ্রুপ খুলবে। সেই গ্রুপে তোমরা আমাকে অ্যাড দেবে। অ্যাড দেওয়ার পর এই গ্রুপে কোনো বাড়তি কোনো কথাবার্তা না, শুধুমাত্র বাড়ির কাজগুলো আমার সাথে তোমাদের আদান প্রদান হবে। বাড়ির কাজ এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও তোমরা সেখানে করতে পারো। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমার মনে হয় এটা হলে আমরা বাড়ির কাজগুলো একদম সুন্দরভাবে দেখতে পারবো। তোমরা এগুলারও ৭১ দিনগুলি থেকে ২০টা নৈবৃত্তিক করবে এবং সৃজনশীলের জন্য আমি যেভাবে পড়িয়ে দিলাম তোমরা এগুলো আরো বিশদভাবে আলোচনা করে তোমরা সৃজনশীল রেফারেন্স থেকে যত পারো, যত খুশি পারো তোমরা সৃজনশীলগুলি প্র্যাকটিস করবে। আচ্ছা, আজকের মতো আমার মনে হয় আমি ৭১ দিনগুলি তোমাদের যতটুকু চেষ্টা করেছি বোঝানোর জন্য, আমি আশা করব তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা যদি বইটা আরো বার ধরে পড়ো এবং আমার আলোচনার সাথে আবার এটা মিলিয়ে পড়ো, তাহলে মনে হয় তোমরা আরো বেশি উপকৃত হবে। তাহলে আজকের মতো তোমাদের সবাইকে বিদায় জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।